একটা কারণে আমি মানসিক দিক থেকে না একটু ভেঙে পড়েছিলাম। তখন মনে হতো দূর আর হয়তো থাকবো না, এই সব মনে হতো। তারপর যখন স্যারের কাছে গেলাম বা স্যারের প্রোগ্রাম দেখতাম, তখন ভাবতাম যে স্যার মানে রেগে যাবেন না তো কোনো কথা বললে, রাগই মনে হতো স্যারকে। কিন্তু স্যারের চেম্বারে যখন দেখলাম স্যারের সৌম্যদর্শন মূর্তি, দেখে মনে হলো না, ইনি সত্যি ঈশ্বর। আমরা তো সচক্ষে ঈশ্বরকে কোনো দিন দেখি না, কিন্তু বা তার আশীর্বাদও পাই না, তার স্পর্শও পাই না, কিন্তু আমরা মর্তলোকের চোখের সামনে যাকে দেখছি তিনি স্যার সুমন্তজি চৌধুরী। ওনার আশীর্বাদ পেয়েছি, ওনার স্পর্শ পেয়েছি, মানে লাইফটাই পরিবর্তন হয়ে গেল। তখন আর মনে হলো যে না, মরে যাব না, ছেলে মেয়ে স্বামীর জন্য বেঁচে থাকতে হবে। জীবনে এখন খুব ভালো আছি, মানে কোনো চিন্তা নেই আমার, বেশ খুশিতে আছি বলতে পারেন। সংসারে কাজকর্ম করছি, আগে একদম কাজ করতাম না, সবসময় একটা জানালার ধারে বসে থাকতাম মাঠে, আমার বাড়ির পাশেই ফাঁকা মাঠ, মাঠের দিকে তাকে। এখন আমি সবসময় কাজকর্ম নিয়ে থাকি, মনে এনার্জি পাই। ছেলে মেয়ে, এই সামনেই মেয়ের বিয়ে, চিন্তা ভাবনা করি যে কি করব, মানে রীতিমতো মনের জোর ফিরে পেয়েছি। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আরো একটি নতুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। লাইভ ইন অনুষ্ঠান, সুতরাং ফোন নেব। শুধু একটাই অনুরোধ, যারা যারা টিভি খুলেছেন, হঠাৎ করে আমাকে দেখছেন, চেনেন না, জানেন না সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কি বা গ্রহগত অবস্থান, এইগুলো সম্পর্কে কোনো কিছুই জানেন না, মিরাকল ম্যাজিক সাবজেক্ট বলে মনে করেন, টোটকা পদ্ধতিকে অ্যাস্ট্রোলজি বলে মনে করেন, যজ্ঞকে অ্যাস্ট্রোলজি বলে মনে করেন, হাত দেখাকে অ্যাস্ট্রোলজি বলে মনে করেন, পাইয়ে দেওয়ার নাম, মানে রাত্রিবেলায় ওষুধটা খেলাম, সকালবেলায় উঠে পেয়ে গেলাম, আমার আর কোনো প্রবলেম নেই, অ্যাস্ট্রোলজি সাবজেক্ট বলতে যারা এইগুলোকে মনে করেন তারা কখনো কিন্তু ফোন করবেন না। আমি আবার বলছি, আমি বারবার ধরে বলেছি যে আমার অনুষ্ঠান দেখার দরকার নেই, কিন্তু যখন আপনি দেখবেন তখন মাইন্ডসেটের প্রয়োজন আছে, তখন বেসিক একটা শিক্ষার প্রয়োজন আছে এবং বাস্তব বোধের কিন্তু ভীষণ প্রয়োজন। আমি আকাশে গগনে গগনে উড়ছি আর মনে করছি যে আমার অনেক ঋণ, হ্যাঁ, আমি একটা রেমেডি নিলাম স্যারের কাছ থেকে, তারপরেই দেখা গেল সেই ঋণ মুক্ত হয়ে গেলাম। আমি 1 মাসের মধ্যে আমি চাকরি পাচ্ছি না, একটা রেমেডি নিয়ে নিলাম, চাকরি পেয়ে গেলাম, বিয়ে হচ্ছে না, রেমেডি নিয়ে নিলাম, বিয়ে হয়ে গেল। হ্যাঁ, কখনো এইগুলো মনে করবেন না, কখনো এইগুলো মনে করবেন না। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। যে সফলতাটা তুমি চাইছো তার জন্য নিজেকে উপযুক্ত করতে হয়। আর বারবার ধরে বলছি, যেটা শ্রীকৃষ্ণ বলে গেছেন, নৃত্য দুর্বাত্মাস্তি অত্যিন্ত্রায়ত্তা, বা যে কোনো রকমের শ্রীকৃষ্ণকে আমরা অ্যানালাইসিস করলে পাই। এছাড়াও কিন্তু আমরা মহান মহান ব্যক্তিদের অ্যানালাইসিস করলেই যেটা পাই সেটা হচ্ছে success never comes by a day only, it needs hard labor, and hard labor brings confidence to man to achieve the success. সফলতা কখনো একদিনে আসতে পারে না, এবং সফল হওয়ার জন্য প্রচুর বার, অনেকবার, বহুবার হারতে হয়, কাঁদতে হয়। কেননা যে হারেনি, যে পরাজিত হয়নি, সে কখনো জয়লাভ করতে পারে না। নমস্কার। 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 19th August 2003, 2:51 AM, বারানগরে আমার জন্ম। 19th August 2003, 3639 connection 95 9195, 19th August 2003, 2:51 AM, স্যার বড়নগরে আমার জন্ম। 97 বরানগর। হ্যাঁ স্যার। 6965 connection বরানগর। হ্যাঁ স্যার, বড়নগর। 6315 connection মিথুন লগ্ন মেষ রাশি। আচ্ছা, তোমার মিথুন লগ্ন মেষ রাশি। ওকে স্যার, ঠিক আছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি যেটা লক্ষ্য করতে পারছি, যে 3 নম্বর ঘরটা যদি দেখা যায় তাহলে কিন্তু সেখানে দারিদ্র্যযোগ সৃষ্টি হয়েছে। সূর্য এবং শুক্রের একত্রীকরণে দারিদ্র্যযোগ সৃষ্টি হয়েছে, বৃহস্পতি বুধের একত্রীকরণ। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ বুধ, সে কিন্তু নেগেটিভ হয়ে গেছে, কেননা বৃহস্পতির সাথে বসে আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে দারিদ্র্য যোগের আন্ডারে কিন্তু বুধের রিফ্লেকশন। কিন্তু যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কিন্তু
মঙ্গলকেও হিট করছে, তাহলে হচ্ছে ইলিগাল অ্যাক্টিভিটিস। আমি যেটা লক্ষ্য করতে পারছি, তুমি লিভ ইন সম্পর্কের সাথে যুক্ত হয়ে রয়েছো। হ্যাঁ স্যার, আমরা লিভ ইনে আছি। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর 6 নম্বর ঘর যদি দেখা যায়, মঙ্গলের ঘর, মঙ্গল কিন্তু 9 নম্বর ঘরে, 6-9 কানেকশন। যদি আমি খুব ভালো মতো লক্ষ্য করি, তুমি ওই 1 বছর ওই রকম ধরনেরই, কিন্তু তুমি ওই 1 বছর 1.5 বছর বা একটু কম এই সময়টার মধ্যে কিন্তু তুমি নতুন চাকরি পেয়েছো, রাজ্যের বাইরে কিন্তু তুমি চাকরি পেয়েছো, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ একদম ঠিক, রাজ্যের বাইরে আমি কিন্তু কাজ খুব পেয়েছি। ভালো মতন যদি দেখা যায় 11th হাউস এবং রাহুর অবস্থানও যদি লক্ষ্য করা যায়, 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তাহলে কিন্তু আমাদের 12 নম্বর ঘরে কিন্তু রাহুর অবস্থান পজিটিভ হয়ে যাচ্ছে। কিন্তু সেই রাহুর যেখানে বসে রয়েছে বৃষর ঘর শুক্র, সে কিন্তু সূর্যের সাথে 3 নম্বর ঘরে বসে 9 নম্বর 3, 4, 5, 6, 7, 8, 9 3 থেকে 9তে কিন্তু দৃষ্টি দিচ্ছে। আমি কিন্তু তোমার মানে মিডল ফেজ অফ মে বা জুনে কিন্তু ট্রান্সফারের জায়গা লক্ষ্য করতে পারছি, কর্ম পরিবর্তন বা কর্মে ট্রান্সফারের জায়গা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। একদম ঠিক বলেছেন স্যার, কথা চলছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, তাই যদি হয় তাহলে যার সাথে তুমি, আমি যেটা দেখতে পাচ্ছি প্রথমত হচ্ছে শুক্রের কন্ডিশন খুব খারাপ, তাহলে লিভ ইন সম্পর্কের মধ্যে যে তুমি রয়েছো, এবং লিভ ইন সম্পর্ককে আমি কখনো মেনে নিতে পারি না না। না স্যার, অসুবিধা কোথায়? আমি মেনে নিতে পারি স্যার। তুমি মেনে নিতে পারো? হ্যাঁ স্যার, আমি কেন মেনে নিতে পারো? চাকরি তো পেয়েছো, থাকতে পারবে না? চাকরি তো পেয়েছো, বেশি মুখ খোলাও না, বেশি মুখ খুলিও না আমাকে, মুখ খুলিও না। সূর্য শুক্রের একত্রীকরণের মধ্যে রয়েছে, তাহলে সেও হয়তো চাকরি খুঁজতে গিয়েছিল, তুমিও হয়তো চাকরি পেয়েছো বা ওইখানে কোনোভাবে পরিচয় হয়েছিল। 1.5 মাসের পরিচয়। হ্যাঁ, তাহলে কিছুদিনের পরিচয়তেই তোমরা লিভ ইন সম্পর্কের মধ্যে চলে এলে। হ্যাঁ, কিছুদিন সম্পর্ক হলো, কিছুদিন বন্ধুত্ব হলো, বাস লিভ ইন সম্পর্কের মধ্যে চলে এলে। ক্ষমতা যদি থাকে, শোনো, বেশি কথা নয়, ক্ষমতা যদি থাকে তাহলে বিয়ে করে দেখাও, তাহলে বিয়ে করে দেখাও। লিভ ইন সম্পর্কে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জন্য, লুচ্চার্মির জন্য আজকালকার ইয়ং জেনারেশন কি ছেলে কি মেয়ে, বেশিরভাগই তো আমি দেখতে পাচ্ছি একদম গড্ডালিকা প্রবাহে বই বই চলে যাচ্ছে। তারপর কাজ খুঁজছে, একসাথে আছি, তাতে অসুবিধাটা কোথায় রয়েছে? আমরা দুজনে 2 নম্বর ঘর, 2 নম্বর ঘরের চন্দ্র মঙ্গলের ঘরে, মঙ্গল কিন্তু শনির ঘরে রয়েছে, সে কাজ খুঁজতে এসছে। তাহলে তুমি যে বেতনটা পাচ্ছ, আমি তোমার বেতন খুব একটা বেশি পাওয়াও লক্ষ্য করতে পারছি না। 40 থেকে 50ও নয়, 40,000-এর উপর কখনো যেতেই পারে না। তাহলে সেখান থেকে তাকে তুমি সামলাচ্ছ কেন? তোমার বাবা মা তো তোমাকে জন্ম দিয়েছিল, ফিনান্সিয়াল ক্রাইসিস তো তোমার বাবা মা তো তোমাকে জন্ম দিয়েছিল, তাদেরকে তুমি চাকরি হয়ে যাওয়ার পরে 10টা টাকা দিয়েছো, 100টা টাকা দিয়েছো, 1000 টাকা দিয়েছো, মা তুমি শাড়িটা কেনো, বাবা তুমি একটা শার্ট কেনো, তা তো করনি। একটা মেয়েকে তুষ্ট করছো কেন? তার শরীরটাকে ভোগ করছো বলে। হ্যাঁ, আজকের দিনে তাকে কেন তুষ্ট করছো? শরীরটাকে ভোগ করছো বলে। চুপ, বেশি কথা, করতেই পারা যায়, বেশি পটর পটর করছো, বেশি পটর পটর করো না। তুমি বাড়লে পরে তোমার মতন হাজারটা ওই রকম ধরনের শিক্ষিত ছেলে ওরকম তরতর করে এরকম ধুলো হয়ে ঝরে পড়ে আমার হাত থেকে। বেশি ইয়ে করতে এসো না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, লগ্নে শনির অবস্থান 8 এবং 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ, এবং শনি কিন্তু যদি দেখা যায় 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7 নম্বর ঘরকে হিট করছে। তাহলে বাবা মা তো তোমার জন্য পাত্রী খুঁজে রেখে দিয়েছে। তোমাকে যে প্রশ্নটা করছে সেই প্রশ্নের উত্তর দাও। তোমার বাবা মা তো তোমার জন্য পাত্রী খুঁজে রেখে দিয়েছে। এবার মে মাসে যখনই তোমার পরিবর্তন হয়ে যাবে, তখনই দেখা যাবে বাবা মায়ের বাধ্য হয়ে সেই মেয়েটাকেও তুমি বিবাহ করবে। ওটা তো ঠিকই হয়ে হ্যাঁ, গেছে, সেই মেয়েটাকে তো তুমি বিবাহ করবে, সেই মেয়েটাকে কাম মেটাবার জন্য তো ব্যবহার করবে না। তাহলে পরে সেই যে মেয়েটা তোমার জন্য অপেক্ষা করছে, তোমার সাথে যার বিবাহ হবে, সে কি কখনো জানে তাকে তুমি ঠকাচ্ছ না? সে জানে যে তার যে হাজবেন্ড হতে চলেছে, যে সে এখন অন্য আরেকটি মেয়ের সাথে রয়েছে কেবল যৌন কামনা চরিতার্থ করার জন্য। তারপর তো নারায়ণ সেজে চলে যাবে তার কাছে। হ্যাঁ, আহা আমার বর কত একেবারে নারায়ণ হয়ে গেছে। আর এই মেয়েটাও কি হবে? যেই মেয়েটা এখন তোমার সাথে আছে, পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে সে আবার আরেকটি ছেলেকে খুঁজবে,
কে তাকে তার সমস্ত ক্রাইটেরিয়া আমরা এখন ফুলফিল যে করবে। দুজনে রয়েছি আমরা কিন্তু বন্ধু হয়ে আছি, আমরা বিয়ে করব বলে মানে কথাই হয়নি, সেটা আমি বুঝতে পারছি এটা ভুল হয়ে যাচ্ছে। বুঝতে যখন পারছো তখন পরিবর্তন করছো না কিসের জন্য? তুমি যখন বুঝতে পারছো তখন পরিবর্তন করছো না কেন? লিভ ইন সম্পর্ক কেন করবে তুমি? কেন তুমি লিভ ইন সম্পর্ক করবে? কখনো আমি এরকম আমার দেখা গেল 10-12 দিন 15 দিন 1 মাসের পরিচয় হলো, তারপর হঠাৎ করে এমন কাম জাগলো। এত সুন্দর দেখতে, আমি ইনফ্যাচুয়েশনের মধ্যে পড়ে গেছি তাই। সৌন্দর্য, হ্যাঁ স্যার, শোনো শোনো, শুনতে খুব খারাপ লাগলো, বিটার ট্রুথ। তুমি খুব ভালো মতোই জানো, তুমি যখন অত দূর থেকে আমার অনুষ্ঠান দেখছো তখন তুমি খুব ভালো মতোই জানো বিটার ট্রুথ। সুন্দরী কিন্তু প্রস্টিটিউটও হয়, পতিতাও কিন্তু সুন্দরী হয়, তা বলে সে কিন্তু কখনো ঘরের বউ হতে পারে না। কাজেই শুধু সৌন্দর্য এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে পরে সে কখনো কিন্তু অর্ধাঙ্গিনী হয়ে যেতে পারে না। হ্যাঁ, ওই চোখের যে ওই যে রঙিন চোখ ব্যাস মজে গেলে তুমি যে অ্যাকচুয়ালি হানিট্যাপের মধ্যে পড়েছো এবং তার জন্য ক্যারেক্টারলেস হয়ে গেছো তুমি, সেটা কি তোমার হবু ওয়াইফ জানে? হবু ওয়াইফ জানে না। এই তো তোমার মানসিকতা, এই তো তোমার মনোভাব। বুঝতে পারছি স্যার, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে বললে হবে নাকি? ভুল হয়ে গেছে। আপনি পথ দেখান স্যার। পথ দেখান? কি পথ দেখাবো? আমি যদি তোমাকে পথ দেখাই তাহলে বলবো আজ থেকেই তুমি সেই মেয়েটিকে বাদ দাও, সেখানে তুমি দরকার হলে আরো তোমার 3-4 জন কলিগস যারা ভাড়া বাড়িতে রয়েছে তারা একসাথে থাকো। এখন একটা পুরুষের আরেকটা পুরুষ বন্ধু কখনো থাকে না, 10টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। আমার বিবাহিত জীবনটা কেমন হবে একটু বলে দিন স্যার। তোমার সম্পর্কে আর কিছু বলতে পারবো না। বিবাহ সম্পর্কে ফ্রিতে, সমস্ত কিছু ফ্রিতে জেনে যাবে, ফ্রিতে। হ্যাঁ, তুমি যে তোমার যে যৌন তৃপ্ত যে হচ্ছে তুমি, সেখানেও তোমাকে কত পরিমাণ এক্সপেন্স হচ্ছে তোমার, তুমি তো বুঝতে পারছো। শুধুমাত্র অ্যাস্ট্রোলজারের কাছেই ফ্রিতে ফোন ধরলাম, বাস ফোন করে দিলাম ফ্রিতে। তুমি মাস্ট, তোমাকে বলে রাখছি, শোনো, তুমি চেম্বারে আমার সাথে দেখা করবে। তুমি তোমার হবু ওয়াইফকে নিয়ে চেম্বারে আমার সাথে দেখা করবে, নয়তো তোমার এই যে ফোন নাম্বারটা এখানে ট্র্যাক তো করছি, বাইরে যারা ফোন ধরছে, আমি তোমার বাড়িতে অথবা আমি তোমার কাছে যাব। কেননা যার সাথে তোমার বিবাহ হবে সেই মেয়েটিকে কেন তুমি সমস্ত কিছু জানাবে, তোমার কুকীর্তির কথা সব লুকিয়ে দেবতা হয়ে তারপর একদম মানে পতি হয়ে যাবে বিয়ে করতে, সেইটা আমি হওয়াচ্ছি না। নোংরা অসভ্য দেখছো। একটা কথা বলো না, একটা কথা বলো না। সরি স্যার, সরি বললেই সবকিছু হয়ে গেল। হ্যালো, নমস্কার শাস্ত্রীজি, আমার প্রণাম নেবেন। আমি আমার এক বন্ধুর সম্পর্কে জানতে চাই। আমার দাদা তো ভীষণ উপকার পেয়েছে আপনার কাছে গিয়ে। আমি শাস্ত্রীজি, আপনাকে কে বললো? আমার বন্ধুর সম্পর্কে বলে দিন। আমি যে শাস্ত্রীজি, আপনাকে কে বললো? সব অ্যাস্ট্রোলজারই তো শাস্ত্রীজি, তাই আমার এইখানে নিচে যে আমার নামটা লেখা রয়েছে সেখানে শাস্ত্রীজি লেখা রয়েছে। সবাই যে বলে আপনি গুরুজি, শাস্ত্রীজি, আপনি ভগবান। বেশি কথা, শাস্ত্রীজি। সব বেকার ফোন আসতে শুরু করলো, বেকার ফোন। লাইভ অনুষ্ঠানে আসবেন স্যার, লাইভ অনুষ্ঠানে আসবেন স্যার। হ্যালো, নমস্কার স্যার, আমি শুভ্র চৌধুরী টালিগঞ্জ থেকে বলছি। মেডিকেল সায়েন্স সত্যি এবং তা প্রমাণিত অ্যাস্ট্রোলজি যে সত্যি। আপনি তো গড অফ অ্যাস্ট্রোলজি। আপনাকে যদি প্রমাণ করতে বলি, আপনি এই মুহূর্তে প্রমাণ করতে পারবেন? আমি শোনো, আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারলাম না যে এইখানে ইউ কান্ট ডিস্ট্রাস্ট এ সাবজেক্ট। অ্যাস্ট্রোলজাররা এক একজন আলাদা মত পোষণ করে। শোনো, আমি কি বললাম? সবাই তো একই মত পোষণ করে। ডিস্ট্রাস্ট এ সাবজেক্ট উইদাউট নোইং ইট। যখন সেই সাবজেক্টটা সম্পর্কে জানো না তখন এই সমস্ত কথা তুমি বলতে পারো না। যখন তুমি কোনো কিছু জানো না তখন কোনো কথা তুমি বলতে পারো না। একই গ্রহ নিয়ে তো সবাই আলাদা আলাদা কথা বলে। আমি এই ব্যাপারে কোনো কিচ্ছু বলতে পারবো না। কে কি বলে কে না বলে সোশ্যাল মিডিয়ার দৌলতে বা এখন, হ্যাঁ শোনো, একজন ডাক্তার হতে গেলে, তুমি মেডিকেল সায়েন্স বলছো তো, একজন ডাক্তার হতে গেলে মিনিমাম 7 থেকে 8 বছর বা 10 বছর পড়াশোনা করতে হয়। আর যদি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হতে হয় তাহলে মিনিমাম 10, 12, 15 বছর পড়াশোনা করতে হয়, তারপরে তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। কিন্তু আজকালকার দিনে 6 মাস এবং 1 বছরের কোর্স করা হচ্ছে,
তারপরে কিন্তু কি হচ্ছে, সার্টিফিকেট দেয়া হচ্ছে এবং রেজিস্ট্রেশন নাম্বার দেয়া হচ্ছে। কি ফেক কি ঠিক আমি বলতে পারবো না। সুতরাং তাদেরকে আমি অ্যাস্ট্রোলজার বলতে কোনো মতেই পারবো না। এবং তাই জন্য আমার গুরুও আমাকে কিন্তু একটা জিনিস শিখিয়েছিল, দেখবে শুনবে বলবে না, খাবার পেলে ছাড়বে না। দারুণ কথা। অপরচুনিটিকে তুমি অবশ্যই হ্যান্ডেল করবে এবং ক্যাচ করবে, কিন্তু দেখবে শুনবে বলবে না। কেন আমি এই সমস্ত কারোর ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না। আমি আমার সম্পর্কে তোমাকে বলতে পারি। প্রমাণ দেখাতে পারবেন? আর তুমি প্রমাণ চাইছো, তোমাকে আমি যে কোনো মুহূর্তে প্রমাণ দেখিয়ে দিতে পারি। তুমি যে কোনো একটি গ্রহের কথা বলো, তারপর দেখো আমি সেই গ্রহ নিয়ে আলোচনা করবো। বলো, যে কোনো মুহূর্তে বলো। রাহু দিয়ে প্রমাণ হ্যাঁ? দিই, রাহু দিয়ে রাহু। প্রমাণ দিই। 140 কোটি মানুষের কাছে আমি চ্যালেঞ্জ করলাম। এক সেকেন্ড, শুধু একটা ছক বের করি। হ্যাঁ, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। 140 কোটি মানুষের কাছে আমি চ্যালেঞ্জ করলাম যে একজন জাতকের সেকেন্ড হাউসে যদি রাহু থাকে, আবার বলছি 140 কোটি মানুষের কাছে আমি চ্যালেঞ্জ করলাম, যদি সেকেন্ড হাউসে লং যেখানে লেখা আছে লগ্ন থেকে সেকেন্ড হাউসে যদি রাহু থাকে, সেই মানুষটার জীবনে যদি সঞ্চয় হয়, তাহলে আমি অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেব। যাদের কেউ যদি বলে আমার সেকেন্ড হাউসে রাহু ছিল অথচ আমি জীবনে আমার অনেক সঞ্চয় হয়েছে, জীবনে কখনো সম্ভব নয়। যেই মানুষটা 40,000 টাকা ইনকাম করছে তার সঞ্চয়ের ঘাটতি হবে, যেই মানুষটা 40 লক্ষ টাকা ইনকাম করছে তারও সঞ্চয়ের ঘাটতি হবে, যদি সেকেন্ড হাউসে কখনো রাহু থাকে। 140 কোটি মানুষের মধ্যে যদি একজন মানুষ দেখিয়ে দিতে পারে, এটা তো তোমাকে আমি একটা সিম্পল উপমা দিলাম, উদাহরণ দিলাম। এবার তোমার কাছে আসি, শোনো, পরবর্তীকালে বলবে না স্যার শেখাবেন কিন্তু বলতে শোনা। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে কখনো যদি লক্ষ্য করা যায়, আমি একটা ছক নিয়েছি দেখাচ্ছি, কখনো যদি লক্ষ্য করা যায় তুলা রাশিতে শনি রয়েছে, তুলা রাশিতে শনিকে কিন্তু উচ্চস্থ মানা হয়, এবং দেখা যাচ্ছে সেকেন্ড হাউসে কিন্তু রাহু রয়েছে, তাহলে ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু কখনো হবে না। সঞ্চয়ের ঘাটতি হবে, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা কখনো লক্ষ্য করা যাবে না। দেখা যাচ্ছে আমার যখন অর্থনৈতিক স্বাবলম্বী হলাম, অর্থ যখন আসতে শুরু করলো, হ্যাঁ, ফিনান্সিয়াল ক্রাইসিস যখন দূরীভূত হয়ে গেল, দেখা যাচ্ছে আমার অনেক ঋণ রয়েছে, সেটা পরিশোধ করার জন্য সেই সঞ্চয়টা দেখা যাচ্ছে অফ হয়ে যাচ্ছে। বা দেখা যাচ্ছে আমার সন্তানকে ভালো কোনো স্কুলে কলেজে ভর্তি করতে হবে, ডোনেশন দিতে হবে, টাকাটা সঞ্চয় টাকাটা বেরিয়ে গেল। দেখা গেল বাবা মা অসুস্থ হয়ে গেছে, তাদের ট্রিটমেন্ট করতে হবে, বাইরে নিয়ে গেলাম, ফুল চেক আপ ট্রিটমেন্ট করলাম, যে সঞ্চয়ের টাকাটা ছিল সেটা বেরিয়ে গেল। এইগুলো তো নেগেটিভ অর্থে নয়, ওয়েস্ট অফ মানি নয়, মদ খেয়ে মহিলাবাজি করে এই টাকাটা তো উড়িয়ে দিচ্ছি না। সেকেন্ড হাউসে রাহু যখন পজিটিভ হয়ে বসে থাকে, তখন কখনোই কিন্তু কি বললাম, দেখা যাচ্ছে এগুলো প্রয়োজনীয়। আমার যে লোন ছিল, লোন আছে বলে আমি সঞ্চয়ের টাকাটা দিয়ে লোন পরিশোধ করছি, যেহেতু সোর্স অফ ইনকামটা এখন বৃদ্ধি হচ্ছে, তার ফলে কি হচ্ছে, ঋণ মুক্ত হচ্ছি আমি, কিন্তু আমার সঞ্চয় হচ্ছে না। এটা পজিটিভ সেন্সে। এটা কিন্তু শনি যখন উচ্চস্থ থাকবে, শনির অবস্থান যখন উচ্চস্থ থাকবে, তখন ডেফিনিট ভাবে কিন্তু রাহু ওয়েস্ট অফ মানির জায়গাটা কখনো লক্ষ্য করা যাবে না। কিন্তু শনি যদি নিচস্থ থাকে বা পাওয়ারলেস থাকে, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু ওয়েস্ট অফ মানি মানে অহেতুক খরচা করে ফেলছি, এবং অ্যাজাম্পশনের উপর অর্থটাকে ইনভেস্ট করে খরচা করে ফেলছি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাবে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তোমাকে একটা জিনিস দেখাই, খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, দেখা গেল এই ধরে নাও, দেখা গেল যে 1 নাম্বার ঘরটা হচ্ছে ধনুর ঘর, 5 নাম্বার ঘরে কিন্তু মঙ্গলের ঘর, তাই তো, মেষের ঘর, তাহলে 5 নাম্বার ঘর মানে হচ্ছে সফলতার ক্ষেত্র, কিন্তু ফিজিক্যালি মঙ্গল দেখা যাচ্ছে 12 নম্বর ঘরে বসে রয়েছে। যদি এরকম ধরনের হয়, তাহলে 12 নম্বর ঘরের কিন্তু মঙ্গলের ঘরে মঙ্গল বসে রয়েছে, এটা তো পজিটিভ জায়গা নয়। তাহলে সেক্ষেত্রে ডেফিনিট ভাবে কিন্তু 5 নাম্বার ঘরে উচ্চস্থ মঙ্গলের ঘর, 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ মঙ্গল, তার মানে কি স্যার এই আমাদের সেখানে 12 নম্বর ঘরে রাহু বসে আছে, তাহলে কি আমাদের বিদেশ যাত্রার যোগ মারাত্মক হয়ে যাচ্ছে? তা নয়। তাহলে কি হয়ে যাচ্ছে, এটা জানলে তুমি অবাক হয়ে যাবে। 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সেই 12 নাম্বার ঘরে যখন রাহু বসে থাকে, এক্সাম্পল স্বরূপ আমি তোমাকে দেখাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে রাত্রিবেলায় আমি ঘুমলাম, হঠাৎ করে 1:30 2টার সময় ঘুম ভেঙে গেল, আর ঘুম আসছে না। বা দেখা যাচ্ছে আমার ঘুম পেয়েছে, শুয়ে আছি, এপাশ ওপাশ করছি, কিন্তু ঘুম আসছে না। ভাবতে পারো, তুমি ভাবতে পারো গ্রহের দ্বারা আমরা চালিত পরিচালিত হই। ডাক্তারেরা পর্যন্ত যেটা ধরতে পারে না বলে
তারা কিন্তু স্লিপিং পিল দেয়। সেক্ষেত্রে কিন্তু যদি রাহুর নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে যদি অফ করে দেওয়া হয়। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 10 নম্বর ঘরে যদি কখনো রাহুর অবস্থান থাকে, তাহলে দেখা গেল খুব একটা দারুণ ভাবে ঘরটাকে সাজালাম, কিন্তু কিছুদিন পর আর সেই ঘরে থাকতে ভালো লাগছে না। একটা খুব সুন্দরী বউ বা শিক্ষিতা বউ, খুব মনোমতো একজনের সাথে বিয়ে করলাম বা প্রেম করলাম, বেশি দিন কিন্তু আর ভালো লাগছে না। যে কোনো জিনিস কখনো বেশি দিন ওই এক জিনিসকে ভালো লাগবে না, স্ক্যাটারলি মুভ করবে, হ্যাপাজার্ডলি কিন্তু সে চলতে আরম্ভ করবে। 25 মিনিটের মধ্যে সমুদ্রের মতো জ্ঞান আপনার, মানতেই হবে। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক তুমি বুঝতে পারলে তো? তাহলে এটা কত ভাইটাল সাবজেক্ট তুমি ভুলে যাও না। তুমি যে মেডিকেল সায়েন্সের কথা বলছো, ডাক্তারদের কথা বলছো, এরকম কত ডাক্তার, শয় ডাক্তার কিন্তু আমার কাছে নিজেদেরকে স্যারেন্ডার করেছে, তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ, সবাই তো তাই বলে। দারুণ লাগলো স্যার। বুঝতে পেরেছো তো? তোমাকে সময় আসুক, পরে আরো ভালো করে বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। এইটুকু সময়ের মধ্যে বোঝানো যায়? কিন্তু আমি তো বললাম 140 কোটি মানুষের সাথে চ্যালেঞ্জ করলাম। যাই হোক, নমস্কার। সহস্র কোটি প্রণাম নেবেন গুরুজি। আপনি আসলে কে? আপনাকে কখনো আমি শিব রূপে দর্শন করি, বিষ্ণু রূপে দর্শন করি, লোকনাথ রূপে দর্শন করি। 23-24 মিনিট হয়ে গেল, তাড়াতাড়ি কি প্রশ্ন আছে তাড়াতাড়ি বলো। আপনি বারংবার বলেন দৃষ্টিভঙ্গির কথা। দৃষ্টিভঙ্গি বদলালেই জীবন বদলাবে আপনি বলেন, একটু বুঝিয়ে। শোনো, তুমি খুব ভালো প্রশ্ন করেছো। ভীষণ উচ্চ মার্গের কথা বলে আমার মনে হয়। দৃষ্টিভঙ্গির যে তোমার দৃষ্টিভঙ্গিকে বদলালেই তোমার জীবন বদলাবে কেন বলি, খুব ছোট্ট করে বলি, একদম সময় নেই, 1-2 মিনিট রয়েছে। দমদমের একজন জাতক জাতিকা, মানে হাজবেন্ড ওয়াইফ, এবং হালি শহরের হাজবেন্ড ওয়াইফ, দুজনে একই দিনে, একজন ব্যারাকপুরের চেম্বারে, একজন ফরিয়াপুকুরের চেম্বারে এসেছিল। তাদের একটি করে সন্তান আছে, তারা বলেছিল আরেকটি সন্তান চাই স্যার। এবং দুজনের ক্ষেত্রেই কিন্তু ডাক্তার বলেছিল আরেকটি সন্তান হওয়া মারাত্মক প্রবলেমের, সন্তান না হওয়ার চান্সই কিন্তু বেশি। কিন্তু আমি অ্যাস্ট্রোলজিক্যাল যে প্রেডিকশনের মধ্যে দিয়ে আমি বলেছিলাম যে ডেফিনিট ভাবে সেকেন্ড কিন্তু আমি সন্তানের জায়গাটা লক্ষ্য করতে পারছি। দৃষ্টিভঙ্গির কথাটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার হালি শহর থেকে যেই ছেলেটি এসেছিল তাকে বলেছিলাম, সে তার ওয়াইফ আসেনি, তার ওয়াইফকে ফরিয়াপুকুরের চেম্বারে আসতে বলেছিলাম, এবং তারপর আমি তাকে রেমেডি দিয়েছিলাম, প্রেডিকশন করেছিলাম, রেমেডি দিয়েছিলাম দুজনকেই, কিন্তু একই সিস্টেম, রেমেডিটা আলাদা দুজনকেই। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে দুটি পুরুষের ক্ষেত্রে, হাজবেন্ডের ক্ষেত্রে স্পামের জায়গাটা, কোয়ালিটিটা সঠিক দেখিনি। তাই জন্য আমি বলেছিলাম অবশ্যই চেকিং করতে হবে ডাক্তারের কাছে গিয়ে, এবং ডাক্তার যে ওষুধ দেবে সেই ওষুধ খেতে হবে। তারপরে স্পাম যখন সলিড হবে, পাওয়ারফুল হবে, তারপরে কিন্তু আমি যে রেমেডি দিয়েছিলাম সেই রেমেডিটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তা হালি শহরের যে মাটি, সেই মাটি বলছে আমার সন্তান তো অনেক বড়, তা সন্তান আমরা রাত্রিবেলায় না ঘুমানোর আগে পর্যন্ত সে ঘুমায় না, তাহলে এই নোংরামিটা করবো কি করে? নব্যজাত সন্তান নিতে চাইছে, তার জন্য তারা যে মিলিত হবে সেটা নাকি নোংরামিটা করবো কি করে? অথচ দমদমের যে মেয়েটি, সে আমার সন্তান, সে আমার মা, সে কি বললো, স্যার আমার ছেলে তো ঘুমোতে চায় না, তাহলে এরকম একটা পবিত্র কাজ করব, কিভাবে করবো, আরো নানান কিছু বলেছিল। তাহলে একজন বলছে সেকেন্ড সন্তানের জন্য যে শারীরিক মিলন করব সেটা নোংরামি, আর আরেকজন বলছে পবিত্র কাজ। এখানেই তো দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যায়। এবং একজন স্যারের কাছে রেমেডি নিয়েছি, বাস আমি আর ডাক্তার দেখাতে যাবো না, স্পাম ফর্ম গুলি মারো। আর আরেকজন কিন্তু কি করলো, ডাক্তার দেখালো, ডাক্তার দেখিয়ে স্পামের কোয়ালিটি সঠিক হলো, তারপর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলো, এবং আলটিমেট রেজাল্টটা কি হলো, দুজনে কিন্তু একই দিনে আমার কাছে এসে প্রেডিকশন করিয়েছিল, রেমিডি নিয়েছিল। আলটিমেট দমদমের যে হাজবেন্ড ওয়াইফ, সে ওয়াইফটি কিন্তু আমার মা, সে আমার মেয়ে, সে কিন্তু সন্তান সম্ভবা হলো। আর ওরা হারিয়ে গেল, অন্ধকারে হারিয়ে গেল। দৃষ্টিভঙ্গির ফারাক। কেননা ওই যে স্যারের রেমেডিটা নিয়েছি, মিরাকেল ম্যাজিক, স্পামটা নেগেটিভ হয়ে রয়েছে। সেই ছেলেটা এতটা কুলাঙ্গার, বলে দূর, বউয়ের সাথে তো 15 বছর 20 বছর মানে সংসার হয়ে গেছে, তাই জন্য মোবাইলের মধ্যে দেখে সে এখন তার মধ্যে নেগেটিভ মানে সোর্স কাজ করে। ওই যে বললাম বিটার ট্রুথ, সত্যি কথা বলতে শুরু করলে আর থামতে পারি না আমি। তাহলে এই হচ্ছে তার অবস্থা, সে বাবা হবে, আর তার যে নোংরামি ভাবছে সে কি কখনো মা হতে পারে? কিন্তু দমদমের যে হাজবেন্ড ওয়াইফ পরবর্তীকালে কি হবে সেটা আমি এখনই কিছু মুহূর্তে মানে এই মুহূর্তে বলছি না, কিন্তু আমি জানি
তাদের অবশ্যই কিন্তু আলটিমেট সিদ্ধান্তের জায়গাটা ডেফিনিট ভাবে পজিটিভ হবে, যেহেতু তারা কিন্তু এই সঙ্গমটিকে পবিত্র আখ্যা দিয়েছিল, আর যারা নোংরা আখ্যা দিয়েছিল তারা অন্ধকারে হারিয়ে গিয়েছিল। এটাই হচ্ছে ডিফারেন্স, দৃষ্টিভঙ্গির মধ্যে ডিফারেন্স। দৃষ্টিভঙ্গির মধ্যে ডিফারেন্স কিন্তু সফলতার জায়গায় আমাদেরকে নিয়ে যেতে পারে। খুব তাড়াতাড়ি বলতে হচ্ছে তো, 1-2 মিনিটের মধ্যে এরকম একটা স্টোরি বুঝতে পারলো তো? অবশ্যই অবশ্যই আজকে আর একদম সময় নেই, বোধহয় 27-28 মিনিট হয়ে গেল, এবার চ্যানেল কর্তৃপক্ষ মারবে। আজকের মতন এইটুকুই, নমস্কার।